सुखस्य मूल धर्म धर्मस्य मूल अर्थः अर्थस्य मूल राज्यः राज्यस्य मूल इन्द्रियजयः इन्द्रियजयस्य मूल विनयः विनयस्य मूल বিদ্যাস্যবः। অর্থাৎ সমস্ত সুখের মূলেই আছে ধর্ম। যদি ধর্ম ঠিক জায়গায় থাকে, ধর্ম সঠিক পথে থাকে, তাহলে সব কিছুই সঠিকভাবে চলবে, কোনো কিছুতেই কোনো সমস্যা তৈরি হবে না। এখানে ধর্ম হলো মানব ধর্ম, ধর্ম হলো রাজধর্ম, যেখানে প্রজার সুখেই রাজার সুখ, প্রজার কল্যাণেই রাজার কল্যাণ, প্রজার শান্তিতেই রাজার শান্তি। অর্থাৎ রাজা আলাদা করে কেউ নয়, প্রজা যদি ভালো থাকে, প্রজা যদি শান্তিতে থাকে, তাহলেই রাজা ভালো থাকবে। এই ছিল চাণক্যের নীতি, এই ছিল সম্রাট অশোকের নীতি, এই ছিল মৌর্য সাম্রাজ্যের নীতি। আর এই নীতির ওপর ভিত্তি করেই এই মহান ভারত এক সুতোয় বাঁধা ছিল। আর এই নীতির ওপর ভিত্তি করেই ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছিল। হায় রে আমার দুর্ভাগা দেশ, এই নীতির ছিটে ফোটাও যদি আজকের রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যেত, তাহলে এত সমস্যা তৈরি হতো না। কোনো মানুষকে খাদ্যভাবে মরতে হতো না, কোনো মানুষকে চিকিৎসাভাবে মরতে হতো না, দেশটা আরও অনেক সুন্দর হতে পারত। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আড্ডাবাজ। আজকের হেডলাইন্স দেখেই তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আজকের ডিসকাশনের বিষয়বস্তু কী আছে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো দ্য গ্রেট মৌর্যান এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য। আমরা আজকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব, চাণক্য সম্পর্কে আলোচনা করব, সম্রাট অশোক সম্পর্কে আলোচনা করব, এবং তার করা কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে আলোচনা করব। এবং এই যুদ্ধের ফলস্বরূপ এক নতুন যে মানবতাবাদী অশোকের উত্থান হবে, আমরা সেই অশোকের ব্যাপারে আলোচনা করব। চলো, অনেক সিরিয়াস মুডে কথা বলেছি, তো ব্যাক অন চ্যাংড়ামা মুডে ফেরা যাক। তো অশোকের নিয়ে যেগুলো আলোচনা করবো, তার মানে অশোককে আগে পয়দা করতে হবে, অশোককে আগে জন্ম দিতে হবে। আর অশোককে জন্ম দিতে গেলে একটু পিছনের দিকে যেতে হবে, তার বাপকে আগে জন্ম দিতে হবে, মানে বিন্দুসারকে আগে জন্ম দিতে হবে। অশোকের বাপের নাম হচ্ছে বিন্দুসার, আবার অনেকে বলে রবিন। আমি যখন ক্লাস 3-4 পড়তাম, আমার ক্লাস 4 প্রশ্ন এসেছিলো যে অশোকের বাবার নাম কী। তো আমার বন্ধুটা উত্তর লিখে এসেছিলো অশোকের বাবার নাম হচ্ছে রবিন, কারণ সে ওটাই জানতো, তার পাশের বাড়িতে অশোক বলে একটা ছেলে ছিল আর তার বাপের নাম ছিল রবিন। তো সে কারণে সে লিখে দিয়ে চলে এসেছিলো অশোকের বাপের নাম রবিন। তো অ্যাকচুয়ালি তো সেটা নয়, অশোকের বাবা হলো বিন্দুসার, আর বিন্দুসারের বাবা হল চন্দ্রগুপ্ত মৌর্য। আর এই চন্দ্রগুপ্ত মৌর্য থেকেই মৌর্য সাম্রাজ্যের শুরু। আমরা লাস্ট ভিডিওতে আলেকজান্ডারের জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম, তার উত্থান সম্পর্কে আলোচনা করেছিলাম, তিনি কিভাবে পার্সিয়ান এম্পায়ার জয় করেছিলেন এবং সর্বোপরি তিনি কীভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং বিখ্যাত যুদ্ধ ব্যাটল অফ হাইডাসপিস লড়েছিলেন, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার এখন তোমরা হয়তো বলবে যে আবার আলেকজান্ডারের কথা কেন আসছে, আলেকজান্ডারের কথা তো আগের দিনে হয়ে গেল, আবার কেন আলেকজান্ডার নিয়ে কথা বলা স্টার্ট হলো। কিন্তু একটা মেন ব্যাপার কী জানো, একটা হিস্ট্রির সিগারেট তোমাদেরকে বলি। হ্যাঁ, হিস্ট্রি জিনিসটা অ্যাকচুয়ালি কী, সিগারেটটা বলি, কাউকে বলি না, আমি প্রথমবারের জন্য বলে দিচ্ছি তোমাদেরকে। মানে হিস্ট্রির মেন যে ব্যাপারটা, যেখানে মেন জায়গায় হিস্ট্রিটা লুকিয়ে আছে, সেটা হলো কানেক্টিভিটি। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করতে হবে। আমি মনে করলেই আরও কিছু ইন্টারেস্টিং যুদ্ধ ছিল, পানিপথের যুদ্ধ বা আদার্স যুদ্ধ, ওখান থেকে শুরু করতে পারতাম, বা হলদিঘাটের যুদ্ধ বা শিবাজি মহারাজের যে যুদ্ধগুলো আছে সেই যুদ্ধগুলো স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম প্রথম থেকে স্টার্ট করতে। তো সে কারণেই প্রথম থেকে স্টার্ট করা, যাতে ক্রোনোলজিটা ঠিকঠাক থাকে আর কানেক্টিভিটি ঠিকঠাক থাকে। তো সে কারণেই ব্যাটল অফ হাইডাসপিস থেকে শুরু। তো হিস্ট্রিতে কানেকশান তৈরি করা খুব জরুরি, দুটোর মধ্যে লিঙ্ক তৈরি করা খুব জরুরি। একবার যদি তুমি লিঙ্ক করা শিখে যাও, তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। হিস্ট্রির কোনো জিনিস তোমার মাথা থেকে কোনোদিন আউট হবে না। তুমি যদি বুঝে যাও যে বাবর ভারতবর্ষের মাটিতে মোট 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছিল, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ আর ঘরঘরার যুদ্ধ, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা যুদ্ধের সাল মনে রাখতে পারবে। 1526 প্রথম পানিপথের যুদ্ধ, 1527 খানোয়ার যুদ্ধ,
1528 চান্দেরির যুদ্ধ, আর 1529 ব্যাটল অফ ঘাগড়ার যুদ্ধ, আর 1530 বাবরের খেলা শেষ। তো এইভাবে কিন্তু কানেক্টিভিটি মানে তৈরি করতে হবে, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না। তুমি যদি একবার জেনে যাও যে মডেল মিন্টো আইন 1909 সালে আসার পরে ঠিক 10 বছর পরে আবার নতুন আইন আসবে, সেটি হবে মন্টেগু চেমস্ফোর্ড, আরও 10 বছর পরে অন্য একটা আইন আসবে, সেটি হবে সাইমন কমিশন। তো কানেক্টিভিটি থাকাটা খুব জরুরি, কানেক্টিভিটি ছাড়া কোনো কিছু হবে না। বুঝতে পারলাম? এটাই হলো হিস্ট্রির মেন জায়গা। তোমাকে কানেকশান তৈরি করাটাকে শিখতে হবে যে কোনখানের সাথে কোনখানে রিলেট। কারণ চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের সাথে তো চন্দ্রগুপ্ত মৌর্যের একদম দাদু নাতির সম্পর্ক, আর চন্দ্রগুপ্ত মৌর্য আসলে আলেকজান্ডারকে আবার টানতে হবে। যাই হোক, চিন্তা করার কিছু নেই, আলেকজান্ডার নিয়ে বেশি কিছু এখানে বলা হবে না। আমরা যেহেতু মেনলি চন্দ্রগুপ্তকে থেকে স্টার্ট করবো বলছি, যেহেতু অশোককে আনতে গেলে আগে চন্দ্রগুপ্তকে আনতে হবে, তাহলে চন্দ্রগুপ্ত থেকে স্টার্ট করতে হবে এবং মাগধিয়ান এম্পায়ারের ব্যাপারে ডিসকাস করতে হবে, যে মগধ সাম্রাজ্য থেকে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেই মগধ সাম্রাজ্যের ব্যাপারে ডিসকাস করতে হবে। মহাভারত অনুযায়ী আমরা জানি যে মগধের শাসক ছিলেন জরাসন্ধ। নামটা শুনেছ নিশ্চয়ই, জরাসন্ধের গল্প আমরা পড়েছি। ভীম আর জরাসন্ধ 28 দিন ধরে লড়াই করবে, 28 দিন ধরে লড়াই করার পরে ভীম তাকে হারাবে, মানে তার শরীরকে দুভাগ করে দিতে পারলেই তাকে হারানো যাবে। শুধু দুভাগ করলে হবে না, তাকে দুভাগ করে বডির একটা অংশ এদিকে ফেলতে হবে আর একটা অংশ ওদিকে ফেলতে হবে। তো শ্রীকৃষ্ণ সেই ট্রিক্সটা ভীমকে শিখিয়ে দিয়েছিল, আর ভীম জরাসন্ধকে হত্যা করেছিল। তো ওই জরাসন্ধ ছিলেন মগধের শাসক। মহাভারত অনুযায়ী জরাসন্ধ ছিলেন মগধের শাসক, কিন্তু জরাসন্ধের কোনো বাস্তবিক ভিত্তি সেভাবে খুঁজে পাওয়া যায়নি। আমরা যাকে মগধের প্রথম শাসক হিসেবে চিনি তিনি হলেন বিম্বিসার। অনেকে আবার বিন্দুসারের সাথে গুলিয়ে ফেলে, বিন্দুসার আলাদা। বিন্দুসার হলো অশোকের বাবা, কিন্তু বিম্বিসার আলাদা। বিম্বিসার আরও পুরনো, মানে প্রথম মগধের শাসক হিসেবে বিম্বিসারকেই চিহ্নিত করা হয়। বিম্বিসার যে বংশের রাজা ছিলেন সেটি হলো হরজাঙ্ক বংশ। তো বিম্বিসার ছিলেন হরজাঙ্ক বংশের রাজা। তো মগধে উনি প্রথম রাজ্য স্টার্ট করেন, এবং বিম্বিসারের যে নাম ছিল, মানে তিনি যে নামে বিখ্যাত ছিলেন সেটি হলো শ্রেণিক বা সেনিয়া। কারণ তার একটা বিশাল বড় সেনাবাহিনী ছিল। ভারতবর্ষে যে ষোড়শ মহাজন পদ ছিল, 16টা যে মহাজন পদ, তার অন্যতম হলো মগধ। আবার বলে দিলাম, ষোড়শ মহাজন পদের মধ্যে সবথেকে শক্তিশালী হলো মগধ, তার ভৌগোলিক কারণের জন্য মগধ খুব শক্তিশালী ছিল। আর এই বিম্বিসারের কাছে ছিল একটা বিশাল বড় সেনা, তো সে কারণে তার উপাধি ছিল সেনিয়া বা শ্রেণিক। তো পরবর্তীকালে এই বিম্বিসারকেই হাঁটিয়ে দিয়ে শাসন ক্ষমতা লাভ করেছিল তারই পুত্র অজাতশত্রু। বিম্বিসারের পরেই আসে অজাতশত্রু, এবং অজাতশত্রু ঠিক একদম কপি পেস্ট করে একটা সারনেম নিয়ে নিয়েছিল, একটা উপাধি নিয়ে নিয়েছিল, সেটা হলো কুনিক। মানে আমার বাপের নাম হচ্ছে শ্রেণিক আর আমার নাম কুনিক। তো এটা ছিল বিম্বিসারের এটা ছিল অজাতশত্রুর উপাধি। আস্তে 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 মগধে আরও অনেক শাসক এসেছে। অজাতশত্রুর পরে আসবে কালাশক, তারপরে আসবে উদয়ন, তারপরে আসবে নাগদাশক বংশ, শিশুনাগ বংশ, নাগদাশক, এবং সব শেষে আসবে মহাপদ্মানন্দ নন্দবংশ। সব শেষে আসবে নন্দবংশের শাসন, অর্থাৎ মহাপদ্মানন্দের শাসক। মগধিয়ান সাম্রাজ্যতেই 4টে বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, বৌদ্ধ মহাসভা হয়েছিল, যেগুলি খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখা উচিত। প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল অজাতশত্রুর টাইমে, দ্বিতীয় হয়েছিল কালাশোকের টাইমে, তৃতীয় হয়েছিল সম্রাট অশোকের টাইমে, এবং চতুর্থ হয়েছিল সম্রাট কনিষ্কর টাইমে। প্রথমটা হয়েছিল রাজগৃহতে, দ্বিতীয়টা বৈশাখীতে, তৃতীয়টা পাটলিপুত্রে, চতুর্থটা কাশ্মীরে। একটা ট্রিক্স আছে, রাজা বৈশাখ মাসে পাটালি খায় কাশ্মীরে। এই স্টাইলে আমরা মনে রাখি যে কোন যুদ্ধটা কোন বৌদ্ধিস্ট কাউন্সিলটা কখন হয়েছিল। তো মোটামুটি আমরা মগধিয়ান এম্পায়ার সম্পর্কে একটা তথ্য দিলাম। এবার শেষ যে মগধের শাসক ছিল তার নাম ছিল হচ্ছে ধনানন্দ। শেষ মগধের শাসকের নাম ছিল ধনানন্দ। তিনি ওই মহাপদ্মানন্দেরই বংশধর। তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী একটা রাজা, অত্যাচারী শাসক। তার একটা বিশাল বড় সেনাবাহিনী ছিল, আর মানুষের থেকে বেশ বড় রকম ট্যাক্স আদায় করতো, আর প্রচুর অত্যাচার করতো। মানে তার যারা রাজ্যবাসী যারা ছিল তাদেরকে প্রচুর অত্যাচার করতো। তো ওই মগধের যারা
অধিবাসী তারা আর চাইছিল না যে নন্দবংশ থাকুক, তারা নন্দবংশটাকে সহ্য করতে পারছিল না। তো তারা চাইছিল একটা নতুন যুগের সূচনা হোক, যে নতুন কোনো নায়ক আসুক এবং আমাদেরকে এখান থেকে মুক্ত করুক, এই ধননন্দের অত্যাচার থেকে মুক্ত করুক। তো তখনই তো চন্দ্রগুপ্ত মৌর্য আসবে না, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে এন্ট্রি মারার আগে আমাদের চাণক্যকে এন্ট্রি করাতে হবে। একদম চাণক্যকে তুলে মারা এন্ট্রি আর দিল মে বাজা ঘান্টি স্টাইলে চাণক্যকে এন্ট্রি করাতে হবে। তো এই চাণক্যর ব্যাপারে আমাদের জানা জরুরি। চন্দ্রগুপ্ত মৌর্যকে জানতে গেলে চাণক্যকেও একদম প্যারালালি জানতে হবে, কারণ চাণক্য আর চন্দ্রগুপ্ত মৌর্য সবসময় একসাথে ছিল, একসাথে লড়াই করেছিল। তো চাণক্যর অপর নাম হলো কৌটিল্য, এবং অনেকে এনাকে বিষ্ণুগুপ্ত নামেও চেনে, যদিও এটা নিয়ে দ্বিমত আছে যে বিষ্ণুগুপ্ত আর চাণক্য হয়তো আলাদা মানুষ। কিন্তু আমরা চাণক্যকে মোটামুটি তিনটে নামই চিনি, চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তো আমরা যে বারবার চাণক্যর নাম শুনি, চাণক্যর কোয়ালিটির কথা শুনি, তো চাণক্যর মধ্যে অ্যাকচুয়ালি কী কোয়ালিটি ছিল? আমরা বলি অমিত শাহ বর্তমানে ভারতীয় রাজনীতির চাণক্য, মুকুল রায় বঙ্গ রাজনীতির চাণক্য। তো চাণক্য অ্যাকচুয়ালি কে? চাণক্যের জন্মবৃত্তান্ত সম্পর্কে সেরকম ডিটেলস কোনো ইনফরমেশান নেই, কারণ এটা তো প্রায় অনেক বছর আগেকারের ঘটনা, প্রায় 2300 বছর আগেকারের ঘটনা। তো চাণক্য জন্ম কোথায় হয়েছিল, কীভাবে হয়েছিল, এক্স্যাক্ট কোনো ডিটেলস তথ্য নেই। তবে এতটুকু জানা যায় যে চাণক্য মগধ সাম্রাজ্যের ভিতরেই একটি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এবং জন্মের সময়তেই চাণক্যর দাঁত দেখা গিয়েছিল। প্রথম থেকেই জন্ম থেকেই চাণক্যের মুখের দাঁত ছিল। তো এটা দেখেই অনেকে ভবিষ্যৎবাণী করেছিল যে এই একটা সময় বড় হয়ে রাজা হবে। তবে চাণক্য রাজা হয়নি, চাণক্য হয়েছিলেন কিং মেকার। রাজার থেকেও বেটার একটা পজিশন চাণক্য তৈরি করতে পেরেছিলেন। তো এই চাণক্য অ্যাকচুয়ালি, যেহেতু আগেই বললাম মগধের বাসিন্দা, একবার ধনানন্দ মগধের অনেক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে একটা জায়গায় ডেকেছিল ব্রাহ্মণ সেবা করার জন্য। তৎকালীন যুগে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদেরকে খুবই সম্মান করত এবং ব্রাহ্মণদেরকে রেসপেক্ট করত। তো এই ধনানন্দ, যে মগধের শেষ শাসক ধনানন্দ, চাণক্য সহ আরও অনেক ব্রাহ্মণকে মগধের একটি অনুষ্ঠানে ডেকেছিলেন নিমন্ত্রণ করে। কিন্তু চাণক্যকে দেখতে ভালো না হয়, একটি উদ্ভট ধরনের চাণক্যকে দেখতে ছিল, খুব সুন্দর দেখতে ছিল না। তো ব্রাহ্মণ সুলভ দেখতে না হয় চাণক্যকে বিরাট একটা অপমান করেছিলেন ধনানন্দ। চাণক্যর সেটা খুব কিন্তু মাইন্ডে লেগে গেছিল। চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন যে এই ধনানন্দকে আমি শেষ করে ছাড়বো, ধনানন্দ শেষ দেখে আমি ছাড়বো। একদম যাকে বলে চ্যালেঞ্জ করে দিয়েছিল, তোমাকে আমি সুযোগ পাই শুটিয়ে লাল করে দেবো। আর ধনানন্দ ঠিক একই রকম, আরে যাও যাও, এরকম অনেক দেখেছি, তোমার মতো লোক অনেক দেখেছি, এরকম টিবড়ে অনেক আসে, ডায়লগ মারে চলে যায়। ও হুমকি দিয়ে দিল আর কি। নিশ্চয়ই ধনানন্দ এরকম বলেছিল, তুমি একবার এসে দেখো না, শুটিয়ে লাল করতে একবার এসে দেখো না, তোমাকে আমি রোগ করে দেবো। নিশ্চয়ই ধনানন্দ এরকম বলেছিল। তো চাণক্য তখন থেকে প্রতিজ্ঞা করে নিল যে আমি ধনানন্দকে ধ্বংস করব, তারপরেই আমি টিকিতে গাঁট বাঁধবো, নাহলে টিকি খোলা থাকবে, আমার চুল খোলা থাকবে। চাণক্য এমনই প্রতিজ্ঞা করেছিল, শপথ নিয়েছিল যে ধনানন্দর শেষ দেখে ছাড়ব। কিন্তু বললেই তো হয় না, একটা বিশাল বড় মগধ সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে একটা চাণক্যর মতো একটা সিঙ্গেল একজন মানুষ। হ্যাঁ, অবশ্যই চাণক্য একজন স্কলার ছিলেন। চাণক্য ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে পাকিস্তানে আছে, যদিও ওই বিশ্ববিদ্যালয়টির আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু বর্তমানে পাকিস্তানে ওই জায়গাটা আর কি অবস্থিত। তো ওখানে উনি স্কলার ছিলেন, উনি প্রফেসর ছিলেন। অবশ্যই তার প্রফেসরি করার অভিজ্ঞতা আছে, কিন্তু প্রফেসরি করার অভিজ্ঞতা থাকলেও ধনানন্দের মধ্যে একজন এত বড় সম্রাটকে ধ্বংস করে দেবে, এটা কিন্তু কেউই কোনোদিন আশা করেনি। কিন্তু চাণক্য তো চাণক্য না, সে কারণেই তো চাণক্যর নামটা আমরা ইতিহাস বইতে পড়ছি। চাণক্যর সেই কোয়ালিটি ছিল। তো চাণক্য সন্ধানে বেরিয়ে পড়লো যে কীভাবে ধনানন্দকে পরাজিত করা যায়। আর ধনানন্দকে পরাজিত করতে গেলে আমাকে একটা পারফেক্ট লিডার লাগবে, একটা পারফেক্ট নেতা লাগবে। আর আমি সেই পারফেক্ট নেতাটা কোথায় পাবো, সেই খোঁজেই চাণক্য বেরিয়ে পড়ল। চাণক্য বেরিয়ে যখন খুঁজছে একটা জায়গায় দুটো দৃশ্য দেখতে পেল, যে একটা ছেলে খুব সুন্দর স্টাইলে আম পাড়ছে এবং সেই আমগুলোকে ডিস্ট্রিবিউট করছে।
আর একটা দৃশ্য দেখলো যে একটা বাচ্চা ছেলে খেলার ছলেই একাধিক বাচ্চাকে কমান্ড করছে, আদেশ দিচ্ছে একটা রাজার মতো করে। তো চাণক্য দেখলো এ তো পারফেক্ট, এই বাচ্চা ছেলেটা তো পারফেক্ট, একে তো তৈরি করা যেতেই পারে। তো চাণক্য ঠিক সেই দিকেই এগিয়ে চলে গেল। তো তাকে পরীক্ষা নেওয়ার জন্য গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তো একজন ব্রাহ্মণ, আমাকে কিছু তাহলে আমাকে একটা ব্রাহ্মণ হিসেবে আমাকে কিছু ভিক্ষা দাও, দক্ষিণা দাও। তো তখন ওই ছোট্ট যে ছেলেটি, পরবর্তীকালে তিনি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য নামে বিখ্যাত হবেন, তো তিনি তখন চাণক্যকে বলেছিলেন, ওই যে দূরে একটা গরু দেখতে পাচ্ছেন, ওখানে যে দূরে গরুগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে আপনি একটা যে কোনো গরু নিয়ে চলে যান, যতক্ষণ আমি আছি আপনাকে কেউ আটকাবে না, এই সমস্ত গরুর উপর আমার অধিকার আছে, আপনি চাইলে ওখান থেকে একটা গরু নিয়ে চলে যেতে পারেন। তো ওইটুকুনি বাচ্চার একটা এত কোয়ালিটি দেখে চাণক্য বুঝতে পেরেছিল যে একে দিয়েই হবে। তো ওখান থেকে দুজনকে তুলে নিয়ে চাণক্য চলে গিয়েছিল, দুজন কোয়ালিটি সম্পন্ন ছেলেকে, যে সুন্দর করে আম্পায়ার ছিল আর যে কমান্ড করছিল। তো ওদের আস্তে আস্তে ট্রেনিং দেওয়া শুরু করলো। এবার চাণক্য দেখলেন যে দুটো রাজা তো কখনো হতে পারে না, আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি যে দুখানা ছেলেকে তুলে এনেছি তাদের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তো চাণক্য দুজনকে আলাদা আলাদা করে গিয়ে বলল যে তোমরা জানো তোমাদের দুজনের গলাতেই দুটো মালা আছে, সিঙ্গেল সিঙ্গেল কিন্তু একসাথে না। ফার্স্টে গিয়ে একজনকে বলল যে তুমি যে তোমার বন্ধুর গলায় মালাটা দেখতে পাচ্ছ, ও যখন ঘুমাবে ওকে কিন্তু তুমি না জাগিয়ে ওর গলা থেকে মালাটা নিয়ে চলে আসতে পারবে, ওকে বলল। আবার চন্দ্রগুপ্ত মৌর্যর কানে কানে গিয়েও বলল যে তুমি কি তোমার ওই বন্ধুর গলার মালাটা ওকে না জাগিয়ে নিয়ে চলে আসতে পারবে। তো প্রথম বন্ধু চেষ্টা করে পারল না, প্রথম যে ছেলেটি ছিল। দ্বিতীয় ছেলেটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য একদম গলা থেকে নাবিয়ে দিয়েছিল, গলা শুদ্ধ নাবিয়ে হাড় শুদ্ধ নিয়ে চাণক্যের কাছে হাজির করেছিল যে দেখুন আমি ওর হাড়টা নিয়ে চলে এসেছি, কিন্তু রিয়েলাইজ করতে পারিনি, ও বুঝতে পারেনি, কোনো আওয়াজ করেনি, কোনো কিছু করতে পারেনি, আমি কিন্তু ওর হাড় নিয়ে চলে এসেছি। তো তখন চাণক্য বুঝতে পারলো যে একদম এক্স্যাক্টলি আমার একেই চাই আর একে দিয়েই হবে। তো তারপর থেকেই চন্দ্রগুপ্ত মৌর্যের ট্রেনিং শুরু হলো। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু কোনো ক্ষত্রিয় পরিবার থেকে উঠে আসেনি, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল একজন অনাথ, একজন অরফান, বাবা মায়ের কোনো কিছুই কেউ জানতো না। তবে অনুমান করা হয় যে মরি নামে একটা উপজাতির তিনি অংশ, মানে লোয়ার কাস্ট, নট ফ্রম দ্য রয়্যাল ব্লাড, মানে ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বাড়ি থেকে চন্দ্রগুপ্ত মৌর্য বিলং করতেন না। যেটা অনুমান করা হয় তিনি একটা লোয়ার কাস্ট থেকে বিলং করতেন, মরি কাস্ট থেকে। আর অর্থাৎ ওখান থেকেই হয়তো ওই নামটা মৌর্য, ওখান থেকেই হয়তো কথাটা বেরিয়েছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য ট্রেনিং শুরু হলো, কোথায় শুরু হলো? তক্ষশিলাতে শুরু হলো, ট্যাক্সিলাতে শুরু হলো, অর্থাৎ ওই যে পাকিস্তান যেখানে বলছিলাম ওখানে নিয়ে গিয়ে 8 বছরের ট্রেনিং হলো। 8 বছর ধরে তাকে শেখানো হলো মিলিটারি ট্যাকটিক্স, ওয়ার ট্যাকটিক্স, রাজনীতি সব কিছু শেখানো হলো। তো তারপর সময় আসলো কি যে এইবারে ধননন্দকে অ্যাটাক করতে হবে, এটাই পারফেক্ট সময়, এবারে ধননন্দকে অ্যাটাক করতে হবে। তো চন্দ্রগুপ্ত মৌর্য চললেন আলেকজান্ডারের শিবিরে। সেই টাইমে আলেকজান্ডার ভারতবর্ষে উপস্থিত। আলেকজান্ডারের শিবিরে গিয়ে আলেকজান্ডারকে বলছিলেন, দাদা চলো আমরা একসাথে, ধননন্দ একজন ছাঁচড়া লোক, আমারও শত্রু, তোমারও শত্রু, তোমার তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য ইন্ডিয়াতে অ্যাটাক করা, মগধে অ্যাটাক করা, চলো দুজনে একসাথে গিয়ে অ্যাটাক করি। কিন্তু আলেকজান্ডার তখন একদম মুড বিগড়েছিল, কারণ আগেই আমি বলেছি আলেকজান্ডারের সেনাবাহিনী আর ভারতে যুদ্ধ করতে চাইছিল না। তো আলেকজান্ডার চন্দ্রগুপ্তের উপর রেগে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পালিয়ে যেতে সক্ষম হয়ে গিয়েছিল। তো তখন চন্দ্রগুপ্ত মৌর্য বুঝে গেল না, এই আলেকজান্ডারকে দিয়ে কাজ হবে না, যা করতে হবে আমাকে একলাকেই করতে হবে। তো একদম চন্দ্রগুপ্ত মৌর্য রেগে মেগে গিয়ে মগধে আক্রমণ করে দিল। কিন্তু ফলাফল কী হলো? কিছুই হলো না, চন্দ্রগুপ্ত মৌর্য একদম হেরে ভূত। কী করে হারাবে রে ভাই, অত বড় মগধের এম্পায়ারকে কি হারানো সম্ভব? ধননন্দের প্রায় 3 লাখ পদাতিক বাহিনী ছিল, 50,000 হাতি ছিল, 1 লক্ষ ঘোড়া ছিল। তো ধননন্দকে হারানো কোয়াইট ইম্পসিবল, বিশাল সেনাবাহিনী ছিল। আলেকজান্ডার তো এমনি আর ভয়ে দেশে ফিরে যায়নি, ওই অত কিছু আছে শুনে পালিয়ে গিয়েছিলো। তো চন্দ্রগুপ্ত মৌর্য একটা মাঝখান থেকে উঠে এসে মগধিয়ান এম্পায়ারকে হারিয়ে দেবে, এটা কিন্তু অত সহজ নয়। আর মগধের যে ভৌগোলিক অবস্থা ছিল সেটাও খুব ভালো, মানে চারদিক দিয়ে পাহাড়ে, সমুদ্রের নদীতে ঘেরা, অতটা সহজ ছিল না। তো চাণক্য বুঝে গেল না, এইভাবে তো হবে না। চন্দ্রগুপ্ত মৌর্য বুঝে গেল যে না, ভুল হয়ে গেছে,
কিন্তু যারা ভুল থেকে শিক্ষা নেয় তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, এটা কিন্তু মানতে হবে। আর এটা চন্দ্রগুপ্ত মৌর্য বুঝতে পেরেছিল। তো চাণক্য তখন দেখলো না এইভাবে হবে না, আগে আমরা আরও পাওয়ার্স, আরও ক্ষমতা সঞ্চয় করি। তো ছোটো 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 যে রাজাগুলো ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তাদেরকে অ্যাটাক করা শুরু করলো এবং তার রাজ্য আরও বৃদ্ধি করতে শুরু করলো এবং পাঞ্জাবের দিকটা অ্যাটাক করা শুরু করলো। পাঞ্জাবের দিকে অ্যাটাক করা শুরু করলো। তারপরে আরও ক্ষমতা সঞ্চয় টঞ্চয় করে টুরে নিয়ে অ্যাটাক অন মগধ, একদম ফুল ফোর্স নিয়ে। আরও স্টোরি আছে, অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো মগধে অ্যাটাক করার পরে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সাকসেস পেয়েছিল এবং ধননন্দকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল। এই গেল ধননন্দকে পরাজয়ের স্টোরি। ওইদিকে আলেকজান্ডার দেশে ফিরে গেলেও, ব্যাবিলনের দিকে ফিরে গেলেও তার চেলা চোংড়াদেরকে কিন্তু তার রাজ্যগুলো শাসন করতে রেখে দিয়ে চলে গিয়েছিল। আর তার সবথেকে বড় চেলার নাম ছিল সেলুকাস নিকেটর। তো মেনলি সেলুকাস ওই পশ্চিম অঞ্চলগুলো রাজত্ব করতো, মানে গুজরাট, সিন্ধ প্রদেশ, রাজস্থান, এই যে এরিয়াটা আমাদের পাঞ্জাব, এই এরিয়াটায় সেলুকাস নিকেটর রাজত্ব করতো। তো চাণক্যর তো সবসময় একটাই লক্ষ্য, যে অখণ্ড ভারত তৈরি করা, ভারতবর্ষকে একটা সেন্ট্রাল ক্ষমতার মধ্যে আনা। চাণক্যর কোনোদিন লক্ষ্য ছিল না আমরা বিদেশে গিয়ে কঙ্কার করবো, চাইলে হয়তো করতে পারতেন, কারণ একটা মানে মৌর্য সাম্রাজ্যের হাতে কিন্তু একটা স্ট্রং নেভি ছিল, খুব স্ট্রং নৌবাহিনী ছিল, কিন্তু কখনো চাণক্য সেটা চায়নি। মারামারি কাটাকাটি করতে চাণক্য কোনোদিনই চায়নি। চাণক্য যেটা চেয়েছে যে একটা সেন্ট্রাল পাওয়ার থাকুক, একটা কেন্দ্রীয় ক্ষমতা থাকুক। সে কারণেই গোটা ভারতবর্ষকে ইউনাইট করার প্রয়োজন চাণক্য উপলব্ধি করেছিলেন। এবার গ্রিকরা যেহেতু থ্রেট হয়ে আছে পশ্চিমাঞ্চলে, ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে, ওখানে সেলুকাস আছে। চন্দ্রগুপ্ত মৌর্য গিয়ে সেলুকাসকে পরাজিত করলো। সেলুকাস সন্ধি করতে বাধ্য হলো এবং সেলুকাসের যে মেয়ে ছিল হেলেন, বিউটিফুল হেলেন, তাকে চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে তুলে দিল এবং চন্দ্রগুপ্ত মৌর্য তাকে বিবাহ করেছিলেন হেলেনকে। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, গ্রিকদের অনেক বইয়েতেই চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে জানা গেছে, অনেক তথ্য পাওয়া গেছে। তো গ্রিকরা ওনাকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নামে ডাকতো না, গ্রিকরা ওনাকে ডাকতো স্যান্ড্রোকোটাস নামে। স্যান্ড্রোকোটাস পরীক্ষায় আছে, স্যান্ড্রোকোটাস নামে কে পরিচিত? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষ ইউনাইট করার পরে, ঠিকঠাকভাবে শাসন করার পরে জৈন ধর্ম গ্রহণ করেছিল। জৈনিজম গ্রহণ করে শ্রবণ বেলাগোলায় গিয়ে অনাহারে মৃত্যুবরণ করেছিল, কারণ জৈনদের ওটাই নিয়ম যে শেষ জীবনে না খেয়ে মৃত্যুবরণ করা। চন্দ্রগুপ্ত মৌর্য এভাবে মৃত্যুবরণ করেছিল। এবার কথা হচ্ছে, আমি এত কিছু তথ্য জানলাম কোথা থেকে? আমি তো বানিয়ে বানিয়ে বলছি না। হ্যাঁ, যদি বানিয়ে বানিয়ে একটা এত সুন্দর গল্প বলতে পারতাম তাহলেও আমি বেশ নিজেকে গর্বিত মনে করতাম, কিন্তু আমি বানিয়ে বলছি না, এসবই তথ্য। এর সোর্স হচ্ছে মেনলি মেগাস্থিনিসের ইন্ডিকা। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন। গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন, আর মেগাস্থিনিসই হলেন ভারতবর্ষের প্রথম পর্যটক, গ্রিক পর্যটক। তো মেগাস্থিনিসের ইন্ডিকা এবং অন্যান্য আরও বইয়েতে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে বর্ণনা করেছেন। এবং বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস যে দুটো লেখা ছিল, ওই দুটো লেখা থেকেও চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে জানা যায়। ওকে, তাহলে এখানে মোটামুটি চন্দ্রগুপ্ত মৌর্যের খেলা শেষ, কিন্তু এখনও খেলা বাকি আছে, এখনও খেলা হবে। মানে এবারে অশোকের খেলা শুরু হবে, কিন্তু অশোকের খেলা শুরু করার আগে তার বাপ বিন্দুসারের খেলা শুরু করতে হবে। অশোকের বাপের নাম বিন্দুসার, রবিন নয় কিন্তু। হ্যাঁ, রবিন আমার বন্ধু ভুল করে পরীক্ষায় লিখে দিয়ে চলে এসেছিল। অশোকের বাবার নাম হলো বিন্দুসার। তো বিন্দুসার নিয়ে দু চার লাইন খেলে নেওয়া যাক। বিন্দুসার যদিও সেরকম কোনো গুরুত্ব নেই, তবুও বিন্দুসার নিয়ে দু চার লাইন খেলে নেওয়া যাক। বিন্দুসারের জন্মের একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ইন্টারেস্টিং গল্প আছে। বিন্দুসারের জন্ম হচ্ছে 297 বিসিতে। বিসি মানে বিফোর ক্রাইস্ট, অন্যভাবে নেওয়ার কোনো মানে নেই। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের খাবারে প্রত্যেকদিন একটু 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 করে ছোটোবেলা থেকে বীজ মেশাতো, কারণ রাজা শুধু হয়ে গেলেই হয় না, রাজপাটটাকে বাঁচিয়ে রাখতে হয়, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভুল করে একবার রাজা হয়ে যাওয়া যায়, কিন্তু সেটাকে টিকিয়ে রাখা খুব মুশকিল, কারণ কত রকম দিক থেকে যে বিপদ আসবে কেউ বলতে পারবে না। প্রাচীন ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে যেখানে রাজাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
তো সেটা উপলব্ধি করেই চাণক্য ছোটোবেলা থেকেই চন্দ্রগুপ্তকে একটু 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 করে খাবারে বিষ মিশিয়ে দিত, দিয়ে তার ইমিউনিটি পাওয়ারটা অনেক স্ট্রং করে দিয়েছিল। এবং শেষ জীবনে মানে এত বছর ধরে একটু একটু করে বাড়িয়ে যখন চন্দ্রগুপ্ত মৌর্য খাবার খেত, অনেকটা করে সেখানে বিষ দেওয়া হতো। সেটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য জানতেন না যে চাণক্য এরকম চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে করেছেন, সেটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য জানতেন না। তো চন্দ্রগুপ্ত মৌর্য একবার তার স্ত্রী দেবধরার সাথে খাবার শেয়ার করে ফেলেছিল, মানে একসাথে এক প্লেট থেকে নিয়ে খেয়ে ফেলেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যর খাবার দেবধরা খেয়ে ফেলেছিল, ওনার স্ত্রী মানে বিন্দুসারের মা। তো যখনই দেবধরা ওই খাবারটা খেলো, অ্যাজ ইউজুয়াল যেহেতু মারাত্মক লেভেলের বিষ দেওয়া আছে, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যকে তো একদিন ধরে বিষ দিচ্ছে না চাণক্য, একটু 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 করে মানে দিতে শেষ দিকে অনেকটা করে বিষ মেশাতো। তো ওটা খাবার পরেই দেহধরার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে। এবার চাণক্য যখনই উপস্থিত হন, তিনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন যে কেস গড়বড় হয়ে গেছে, মানে মামলা পুরো পালাট গিয়া। তখনই দেখলো যে এটা তো খুব বিপদ। আর সেই অবস্থায় দেবধরার গর্ভে কিন্তু বিন্দুসার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য দেখলো দেবধরাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু বিন্দুসারকে বাঁচানো সম্ভব, তার সন্তানকে বাঁচানো সম্ভব। তো তখন দেবধর পেট চিরে বার করে বিন্দুসারকে চাণক্য বাঁচিয়েছিল। আর এক বিন্দু বিষের ফোঁটা যেহেতু বিন্দুসারের মুখে চলে গিয়েছিল, সে কারণেই তার নাম রাখা হয়েছিল বিন্দুসার। একটু বিষের ফোঁটা তার মুখেও চলে গিয়েছিল দেবধরার গর্ভে থাকা অবস্থাতেও। তো দেবধরা চন্দ্রগুপ্ত মৌর্য স্ত্রী ওখানেই মারা যায়, কিন্তু বিন্দুসার ঠিকঠাক ছিল। তো সে কারণেই তো অশোক জন্ম নিতে পেরেছিল না, বিন্দুসার ঠিকঠাক না থাকলে অশোক জন্ম নেবে কী করে। তো বিন্দুসারের ঠিকঠাক থাকাটা খুব জরুরি। বিন্দুসারকে চাণক্য একদম ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, যেরকমভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকেও মানুষ করেছিল, সেরকমভাবে বিন্দুসারকেও মানুষ করেছিল। কিন্তু বিন্দুসার আলটিমেটলি চাণক্যকে খুব একটা পছন্দ করতো না, কারণ বিন্দুসারের রাজসভায় একজন ছিল সুবন্ধু বলে, সে সবসময় মানে লেগে থাকতো। কারণ মানে চাণক্য এতটাই পাওয়ারফুল হয়ে গেছিলো, চাণক্যর কথাই শেষ কথা ছিল তখন। এবার বাকি আর যারা ছিল রাজসভায়, তারা মনে মনে ভাবতে শুরু করলো, যার সালা এটা কী হচ্ছে, আমরা কি সব পাগল ছাগল আছি নাকি? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় চাণক্য যা বলতো সেটা হতো, এখন চন্দ্রগুপ্ত মৌর্য নেই, এখন বিন্দুসার আছে, এখনও চাণক্য যেটা বলছে সেটা হচ্ছে। এটা তো মেনে নেওয়া যাবে না, আমরা কি বোকা লোক, আমরা কি পাগল ছাগল লোক? তো তারা সবসময় চাণক্য নয় বিন্দুসারকে খ্যাপাতো। তো এই করতে করতে আলটিমেটলি বিন্দুসার চাণক্যর ওপরে ক্ষুব্ধ হয়ে যায় এবং চাণক্যকে তাড়িয়ে দিয়েছিল, এক প্রকার বলা যায়। চাণক্য রাজ্য ছেড়ে চলে গিয়েছিল বিন্দুসারে। যাই হোক, বিন্দুসার নিজের একটি নাম গ্রহণ করেছিলেন, সেটি হলো অমিত্রঘাত, মানে শত্রুকে যে একদম দমন করে দিতে পারে, অমিত্রঘাত। গ্রিকরা আবার সেটাকে বলতো অ্যামিট্রোচ্যাটো, কারণ ওটা উচ্চারণ করতে পারতো না। অমিত্রঘাত খুবই স্বাভাবিক ব্যাপার, গ্রিকরা উচ্চারণ করতে পারবে না, সে কারণে ওরা ওটাকে অ্যামিট্রোচ্যাটো বলতো। তো গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলতো, আর বিন্দুসারকে অ্যামিট্রোচ্যাটো বলতো। একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আছে সেটা হলো গ্রিক দূত ডিমাইকোস বিন্দুসারের আমলে ভারতবর্ষে এসেছিলেন। বিন্দুসারের রাজসভায় ডিমাইকোস এসেছিলেন, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন মেগাস্থেনিস, সেরকম গ্রিক দূত ডিমাইকোস বিন্দুসারের রাজসভায় এসেছিলেন। এবার 297 BC-তে বিন্দুসারের খেলা শেষ। এবার কার খেলা শুরু হবে? একদম ঝাঁকা স্টাইলে শুরু হবে, হচ্ছে অশোকের খেলা। বিন্দুসার মারা গেল 297 BC-তে, তারপরে অশোকের এন্ট্রি শুরু হবে, সম্রাট অশোকের এন্ট্রি শুরু হবে। একটা গল্প কথিত আছে যে ভগবান গৌতম বুদ্ধ একবার মগধে ভিক্ষা করতে এসেছিল। তো সবাই যখন শুনলেন গৌতম বুদ্ধ এসছে, গৌতম বুদ্ধকে সবাই কিছু না কিছু ভিক্ষা দিচ্ছে। এবার সেগুলো থেকে একটা বাচ্চা ছেলেরও মনে হলো যে হ্যাঁ, এটা তো ভগবান, এটা তো আমাদেরও কিন্তু উচিত একে কিছু ভিক্ষা দেওয়া। তো তখন তারা একটা মাটির মানে মাটির হাঁড়ি বা ভাঁড় এরকম কিছু একটা গিফট করেছিল গৌতম বুদ্ধকে। তো গৌতম বুদ্ধ সেই গিফটটি নিয়েছিল, উপহারটি নিয়েছিল, ভিক্ষাটি গ্রহণ করেছিলেন, নিয়ে মুচকি হেসেছিল। তো তখন সবাই ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, আপনি হাসছেন কেন? তখন বললেন যে এই ছেলেটাই পরের জন্মে সম্রাট হবে, পৃথিবীর সম্রাট হবে। এই কথাটি
স্বয়ং গৌতম বুদ্ধ বলে গেছিলো এবং আলটিমেটলি সেটা হয়েছিল। মানে ওই ছেলেটি মানে পরের জন্মে রাজা হবে, ওই ছেলেটি রাজা হবে না। যে ছেলেটি মটকা গিফট করেছিল, যে ছেলেটি হাঁড়ি গিফট করেছিল, সে পরের জন্মে রাজা হবে। এটি গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করে গেছিল। অশোকের ছোটোবেলা থেকে যেটা নাম ছিল সেটা হলো দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক। অশোকের জন্ম 304 খ্রিস্টপূর্বাব্দে। বাবার নাম সবাই জানি বিন্দুসার, আর মায়ের নাম হলো সুভদ্রাঙ্গী। যদিও বিন্দুসারের অনেকগুলো স্ত্রী ছিল, এরকম নয় যে শুধুমাত্র বিন্দুসারের সুভদ্রাঙ্গী যে স্ত্রী ছিল এমন নয়। না হলে অশোকের 100টা ভাই কোথা থেকে আসবে? অশোক কীভাবে 100টা ভাইকে মেরে হত্যা করবে? 100টা ভাই ছিল মানে নিশ্চয়ই একটা মায়ের কাছ থেকে 100 জন জন্মায়নি। আরে বিন্দুসার তো ভাই ধৃতরাষ্ট্র নয় রে বাবা, যে ওই বীজের ওপরে ব্যাসদেব জল ছিটিয়ে দিয়ে 100টা ছেলে জন্ম করে দেবে, এমন নয়। তো এটা থেকে ধরে নিতে হবে যে বিন্দুসারের অনেকগুলো স্ত্রী ছিল। কিন্তু কথা হচ্ছে আমাদের অশোক নিয়ে ডিসকাস করা হচ্ছে, তো অশোকের মায়ের নাম হচ্ছে সুভদ্রাঙ্গী। এবার অশোক যখন জন্মালো, বিন্দুসার অশোককে প্রথমবার দেখার পরেই মানে এরকম একটা এক্সপ্রেশন হচ্ছিলো, মানে আরশাদ বার্সি সেই একটা এক্সপ্রেশন নাই, কোন হে ये लोग कहाँ से आते हैं, মানে আমার ছেলে এরকম একটা ফালতু দেখতে। অশোককে ছোটোবেলা থেকে দেখতে ভালো ছিল না। তো প্রথম থেকেই বিন্দুসার অশোককে ছেলে বলে কখনোই স্বীকার করতে চায়নি, বাবার ভালোবাসা কোনোদিনই পায়নি। কিন্তু এটাই অশোককে কঠোর হতে সাহায্য করেছিল, আরও কঠিন হতে সাহায্য করেছিল ছোটোবেলা থেকেই, যেহেতু বিন্দুসার তাকে ছেলে বলে কখনোই সেভাবে স্বীকার করেনি। লুকিং নিয়ে তো ট্রোল হয়, তখনও চাণক্যকে লুক নিয়ে ট্রোল করা করেছিল হচ্ছে আমাদের ধনানন্দ। অশোককেও খারাপ লুকসের জন্য প্রথম থেকে বিন্দুসার দেখতে পারতো না, কিন্তু কী আর করা যাবে, এ নিয়েই তো সোসাইটি চলছে। এখনও তো ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলে দেখো না, কত লুকিং নিয়ে কত কিছু ট্রোল চলতে থাকবে, কিছু করার নেই। বিন্দুসার তো অশোককে ছুঁড়ে ফেলে দিল, ছেলে বলে স্বীকার করলো না। কিন্তু সুভদ্রাঙ্গী অশোককে খুব ভালোবাসত এবং ভালোবেসে নাম রেখেছিল অশোক। তবে বিন্দুসার ভালো না বাসলেও, যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি, বিন্দুসারের ভালো না বাসলেও ছেলে তো, তাকে তো ঘর থেকে বার করে দিতে পারে না খারাপ দেখতে বলে। তো অশোক ছোটোবেলা থেকে সব রকম ফ্যাসিলিটি পেয়েছিল, কোনো কিছু অসুবিধা তার হয়নি। এবং একটা কথা মনে রাখতে হবে, অশোক কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যর টাইমেও ছিল, মানে অশোক যখন বাচ্চা তখন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তো দাদুর আদরে মোটামুটি সব কিছু শিখে গিয়েছিলো, কোনো কিছুতে প্রবলেম হয়নি। কিন্তু বিন্দুসার কোনোদিনই চাইতো না যে অশোক কখনো রাজা হোক। একবার রাজ পরিবারের ছেলেদের নিয়ে একটা কম্পিটিশান চলছিল যে কার কত কোয়ালিটি আছে এটা দেখার জন্য, মানে ওখান থেকেই মোটামুটি বোঝা যাবে যে কার রাজা হওয়ার যোগ্যতা আছে। তো আমরা জানি অশোক বরাবরই স্পেশাল, সেই খেলাতেও অশোকই জিতে গেছিলো, সেই কম্পিটিশানে অশোকই জিতে গেছিলো। তো তখন রাজ জ্যোতিষী যে ছিল ওখানকার পিঙ্গলবৎসকে গিয়ে বিন্দুসার জিজ্ঞেস করলো, আপনি তাহলে কী বুঝলেন যে কার রাজা হওয়ার মতো যোগ্যতা আছে? পিঙ্গলবৎস তো খুব ভালো করেই জানে যে অশোকই সব থেকে কোয়ালিটি সম্পন্ন, কিন্তু সেটা কি আর ওর বিন্দুসারকে বলার সাহস আছে? বললে তো গলা নামিয়ে দেবে না। তো সে কারণে সে ডাইরেক্ট কিছু নাম বলেনি, কতগুলো ধাঁধা বলেছিল এই ধাঁধা দিয়ে বুঝে নিতে হবে। কিন্তু অশোক সেই ধাঁধাগুলো বুঝতে পেরে গিয়েছিল এবং অশোক বুঝে গেছিলো যে আলটিমেটলি আমি রাজা হব, আমি সম্রাট হব। তো অশোক বরাবরেরই একজন স্ট্রং মিলিটারি কমান্ডার। অনেক জায়গাতেই মিলিটারি হিসাবে অশোক, মিলিটারি বলাটা বললে আবার অনেক কিছু মানে করবে, মানে অনেক জায়গাতেই অশোক যুদ্ধ করতে প্রথম থেকেই গিয়েছিল। যেহেতু বিন্দুসার চাইছিল না যে অশোক রাজা হোক, সে কারণে অশোককে বিন্দুসার তক্ষশিলায় পাঠিয়ে দিয়েছিল গভর্নর হিসাবে, তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আলটিমেটলি অশোক সেখান থেকে ফিরে এসে বিন্দুসারের মৃত্যুর পরে রাজা হয়েছিল। বিন্দুসারের মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্ব 273 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের মৃত্যু হয়েছিল। আর অশোক রাজক্ষমতায় বসেছিল খ্রিস্টপূর্ব 269। মানে ওই 4 বছরের একটা গ্যাপ ছিল। আমরা অনুমান করে নিতে পারি ওই 4 বছর অশোক তার ভাইদের সঙ্গে লড়াই করেছিল রাজক্ষমতা পাওয়ার জন্য। যদিও এর কিন্তু খুব একটা ভিত্তি নেই যে 100টা ভাইকে অশোক হত্যা করেছিল রাজক্ষমতা পাওয়ার জন্য, এর যথাযথ কোনো ভিত্তি নেই। তবে যেহেতু ইতিহাস বইতে আমরা পড়ে থাকি
আমাদেরকে কিছুটা ধরে নিতে হবে যে এরকম কিছু অশোক একটা করেছিল। তো অশোক ক্ষমতায় বসে গেল, এইবারই আসল খেলা শুরু হবে, মানে কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ ওয়ার এইবারই শুরু হবে। কলিঙ্গ ওয়ারের সাল হচ্ছে, কলিঙ্গ যুদ্ধের সাল হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দ। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ ওয়ার হয়েছিল অশোকের রাজত্বের 8 বছর বয়সে। এবার অশোক হঠাৎ করে কলিঙ্গতে কেন যুদ্ধ করতে গেল সেটা একটু বোঝা দরকার। মানে একটা ম্যাপ আছে, ম্যাপটা দেখলে আইডিয়া করা যাবে। এই যে প্রথমেই আছে এটা মগধিয়ান এম্পায়ার, মানে মগধ সাম্রাজ্য, প্রথম মগধ সাম্রাজ্য। দ্বিতীয় ছবিতে যেটা আছে সেটা হলো নন্দ এম্পায়ার, মানে নন্দরা থাকার সময় মগধের শাসনের, মানে মগধ কতটা বড় এই এরিয়া জুড়ে ছিল। তৃতীয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মানে চন্দ্রগুপ্ত মৌর্য এতটুকু জায়গা কঙ্কার করতে পেরেছিল। চতুর্থ হচ্ছে বিন্দুসার, বিন্দুসার এতটা কঙ্কার করতে পেরেছিল। আর শেষে হচ্ছে ওই অশোকের রাজত্বকালে এই জায়গায় দাঁড়িয়েছিল, এই যে এই হচ্ছে কলিঙ্গ, এই এতটুকু জায়গা ফাঁকা ছিল। তোমরা ম্যাপটা দেখেই বুঝতে পারছো যে এত বড় এরিয়া আর এইটুকুনি জায়গা যদি খালি পড়ে থাকে তাহলে তো খারাপ লাগবেই, দেখতে খুব খারাপ লাগছে। গোটা ম্যাপটা অশোকের আন্ডারে চলে এসেছে, অথচ এইটুকুনি একটা জায়গা ফাঁকা পড়ে আছে। তো সে কারণে অশোকের ওদিকে নজর চলে গেছিলো। ওটা ছাড়াও আরও একাধিক কারণ ছিল, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো যে কলিঙ্গ হলো পোর্ট, উড়িষ্যার একটা পোর্ট। বর্তমান দিনে কলিঙ্গ অবস্থিত উড়িষ্যা রাজ্যে। এইবার উড়িষ্যায় যেহেতু ওটা পোর্ট, ওটা একটা বন্দর, তো ওখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল করার সুবিধা হবে, এদিকে ব্যবসা করতে আসা যাবে, এই যে এই সব এরিয়াগুলোতে ব্যবসা করতে আসা যাবে। সে কারণে পোর্ট এরিয়া সবসময় যে কোনো রাজার জন্য খুব স্ট্র্যাটেজিক, মানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তো সে কারণে অশোক চাইছিল কলিঙ্গ অ্যাটাক করতে। এছাড়াও কলিঙ্গ অনেক ফার্টাইল একটা এরিয়া ছিল, উর্বর একটা এরিয়া ছিল, শস্য শ্যামলায় ভরা ছিল। তো সে কারণে অশোকের বরাবরের নজর ছিল কলিঙ্গর দিকে। কিন্তু অশোক প্রথমে চেয়েছিল যে যুদ্ধ না হোক, প্রত্যেকটা রাজাই তাই চায় যে যুদ্ধ না হোক। যদি বুঝে সুঝে কিছু মালগড়ি দিয়ে দলা নিয়ে চলে আসা যায় তাহলে যুদ্ধ করে মারামারি করে কী লাভ। তো অশোক সেখানে ডিপ্লোম্যাটকে পাঠিয়েছিল কলিঙ্গদের কাছে, দূত পাঠিয়েছিল। তো কলিঙ্গ রাজ্য গিয়ে দূত বলল যে আপনারা আমাদের রাজ্যে চলে আসুন, আমাদের নিজেদের হাওয়ালে, মানে আমাদের রাজার কাছে আপনারা বর্ষত স্বীকার করে নিন, আপনাদের কোনো সমস্যাই হবে না, আপনারা আমাদের রাজ্যের অধীনে চলে আসুন। তো সেটা শোনার পরই একদম কলিঙ্গ থেকে বলে দেওয়া হলো, গেট দ্য হেল আউট অফ হেয়ার, নিকাল যাও ইয়াসে, মানে একদম সেই হিন্দুস্তানি ভাওয়ার স্টাইলে, নিকাল পেলে ফুসড়া তুমি, বললাম না আর পুরো কথাটা তোমরা বুঝে নেবে, নিকাল পেলে ফুসড়া তুমি। কারণ কোনো রাজাই কখনো মেনে নিতে পারে না যে তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করুক। তো এটা শোনার পরে তো অশোকের একদম মাথা গরম, আচ্ছা তো ইয়ে বাত হে, ঠিক আছে বেড়ু তো আপনা পিছুয়াড়া সামাললে। মানে অশোক একদম রেগে বম যে এরম করে রিফিউজ করে দিল আমাদেরকে। সে কারণে অশোক একদম যত সেনাবাহিনী ছিল লাখো লাখো সেনাবাহিনী নিয়ে একদম কলিঙ্গের উদ্দেশ্যে রওনা হলো, যে কলিঙ্গ ফিনিশ করতেই হবে। লাখো লাখো সেনাবাহিনী নিয়ে, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যে ছবিটা রেখেছি, পেছনে এত সেনাবাহিনী, সামনে অশোক। কিন্তু কলিঙ্গকে হারানো অত সহজ নয়, কারণ একটা জায়গায় গিয়ে যুদ্ধ করে সেই জায়গাটা জেতা বরাবরেরই কঠিন কাজ। আর কলিঙ্গ জয় করতে এর আগেও অশোকের দাদু গিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের বাপ বিন্দুসারও গিয়েছিল, দুজনেই ব্যর্থ হয়েছিল, সেভাবে সফল হয়নি। তো অতটাও সহজ নয় কলিঙ্গকে হারানো। কিন্তু অশোক মাথায় একদম রাগ চাপিয়ে নিয়েছে, জেদ চাপিয়ে নিয়েছে যে কলিঙ্গ আমাদেরকে জিততে হবে, এই কলিঙ্গকে মাফ করা যাবে না, যাই হয়ে যাক, যেমনই হয়ে যাক, কলিঙ্গকে আমরা ছাড়বো না। তো মানে বিরাট সেনাবাহিনী অশোক পাঠিয়ে দিল, লাখো লাখো সেনাবাহিনী কলিঙ্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিল। আর প্রথমবারের জন্য অশোক নিজে যুদ্ধ করতে গেল। অশোক সম্রাট হওয়ার পর থেকে যতগুলো যুদ্ধ করেছে একটাও নিজে যায়নি, কিন্তু কলিঙ্গ যুদ্ধ করতে অশোক নিজে রাজসিংহাসনটা ছেড়ে দিয়ে নিজে কিন্তু যুদ্ধ করতে বেরিয়েছিল। যুদ্ধ স্টার্ট হলো, কলিঙ্গর সৈন্য মরা শুরু হলো। কিন্তু কলিঙ্গর মানুষেরা এতটাই দৃঢ়চেতা, উড়িষ্যার ওই অংশের মানুষেরা এতটাই দৃঢ়চেতা, তারা মানে তাদের যারা ছিল বুড়ো বাচ্চা, বাড়ির বউ, তারা যে যেমন পারলো বঁটি নিয়ে, লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে সবাই কিন্তু যুদ্ধে নেমে পড়লো। মানে সৈন্য মরে গেছে তো কী হবে, আমরা তো বেঁচে আছি, আমরা যুদ্ধ করবো, আমরা আমাদের দেশকে স্বাধীন রাখবো। কলিঙ্গ বরাবরই দৃঢ়চেতা, তো সবাই যুদ্ধে নেমে পড়লো, বাচ্চা বুড়ো বউ সবাই নেমে পড়লো। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হলো সবাইরই প্রায় মৃত্যু হলো।
মানে প্রচুর সংহার হতে শুরু করলো কলিঙ্গর, মানে মাটিতে প্রচুর সংহার হতে শুরু করলো। এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো দয়া নদী। তো এই কলিঙ্গ শহরে যেখানে যুদ্ধটা হয়েছিল কলিঙ্গর, তার পাশ দিয়ে এই দয়া নদী বয়ে গেছে। শোনা যায় এই দয়া নদীর জল রক্তে পুরো লাল হয়ে গেছিল, পুরো লাল হয়ে গেছিল। এমনও শোনা যায় যে রক্তে আর মাংস মিলে নিচেটা কাদায় পরিণত হয়েছিল। কাদা মানে জলের কাদা নয়, রক্ত আর মাংস মিক্সড হয়ে গিয়ে কাদায় পরিণত হয়ে গেছিলো। 2 লক্ষ মানুষ নিখোঁজ হয়ে গেছিলো, তাদেরকে কখনো খুঁজে পাওয়া যায়নি। মানে চারিদিকে শুধু ছিল কান্নার রব আর শকুনের উৎপাত, সারা আকাশ জুড়ে শকুন ঘুরতো, এতই লোক মৃত্যু হতো, লাখো লাখো লোক মৃত্যু হতো। তো সম্রাট অশোকের এই দৃশ্যগুলো আস্তে আস্তে খুবই খারাপ লাগছিল। এই খারাপ লাগাগুলো চরমে চলে গেল যখন একদিন একজন বিধবা মা গিয়ে সম্রাট অশোকের সামনে গিয়ে বললেন, আপনি আমাকে হত্যা করুন, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন। অশোক তাকে তখন বললেন, কেন আপনাকে আমি মৃত্যুদণ্ড কেন দেবো, আপনি কী অপরাধ করেছেন? তখন সেই বিধবা মা বলল যে যুদ্ধে আমার স্বামী মারা গেছে, যুদ্ধে আমার ছেলে মারা গেছে, আমার গোটা পরিবার যুদ্ধে শেষ হয়ে গেছে, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ, আমি বেঁচে থেকে কী করব, আপনি আমাকেও মেরে দিন। তো এই কথা শোনার পরে অশোক আর থাকতে পারলেন না। এত কিছু দেখার পরে অশোক ঠিক করলেন, ব্যাস অনেক হয়েছে, এই হিংসা আর চাই না, এই রক্তপাত আর চাই না, সব কিছু বন্ধ হোক, সব কিছু শেষ হোক, আমরা শান্তির পথে যাব, আমরা অবশ্যই পৃথিবী জয়লাভ করব, আমরা অবশ্যই সমস্ত জায়গায় জয়লাভ করব, কিন্তু সেটা তরোয়ালের জোরে নয়, সেটা ভালোবাসার জোরে। তারপর থেকে অশোক সমস্ত নীতি পাল্টে ফেললেন এবং পুরো চেঞ্জ হয়ে গেলেন, শান্তির পথে আসলেন, ধর্মের পথে আসলেন এবং উপগুপ্তর দ্বারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়েছিলেন উপগুপ্ত। তো পুরো এশিয়ান কন্টিনেন্ট জুড়ে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, বিভিন্ন এরিয়াতে অশোকের বিভিন্ন শিলালিপি ছড়িয়ে আছে, বৃহৎ বৃহৎ শিলালিপি ছড়িয়ে আছে। কলিঙ্গের যে 13 নম্বর শিলালিপি আছে, কলিঙ্গর সেই শিলালিপিতে অশোক কলিঙ্গবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার এই কৃতকর্মের জন্য। এই বিশাল বিশাল যে শিলালিপিগুলো ছিল, সেখান থেকেই আমরা মেনলি অশোকের ব্যাপারে জানতে পারি, কারণ সেগুলো আজকের দিনেও পৃথিবীতে বর্তমান। জানি না অশোক কী পাথর দিয়ে সেগুলো তৈরি করেছিলেন, কিন্তু আজ থেকে মানে 2300 বছর পেরিয়ে গেলেও সেই শিলালিপিগুলো এখনও একই রকমভাবে বিরাজমান। এই শিলালিপিগুলো মূলত লেখা ছিল ব্রাহ্মী ভাষায়, খরষ্ঠী ভাষায় এবং আরও অন্যান্য ভাষায়। ঐতিহাসিক স্যার জেমস প্রিন্সেপ এই শিলালিপিটি উদ্ধার করেন। স্যার জেমস প্রিন্সেপ এই শিলালিপিটি উদ্ধার করেন। অশোক বৌদ্ধ ধর্ম ত্যাগ করে শান্তির পথে চলে আসেন। তিনি নানান বাণী মানুষকে বলে গেছেন, মানুষকে ধর্মের পথে চলার কথা বলেছেন। তিনি ধম্ম মহাপাত্র নিয়োগ করেছিলেন ধর্ম প্রচার করার জন্য। অশোকের 8টা ধম্ম অশোক নিজে প্রচার করেছিলেন। অশোকের বাণী যে মানুষের যে জিনিসগুলো মেনে চলা উচিত, এই যে আমরা দেখতে পাচ্ছি উপগুপ্তর কাছ থেকে অশোক দীক্ষা গ্রহণ করছে বৌদ্ধজমের, এবং বৌদ্ধজমে ধর্ম গ্রহণ করছেন। অশোক সারা পৃথিবীতে মিশনারি পাঠিয়েছিলেন, বিভিন্ন মানে এশিয়ার বিভিন্ন দেশে, শ্রীলঙ্কা বা এই যে থাইল্যান্ড আছে, আরও যে জায়গাগুলো আছে, সিঙ্গাপুর, এই যে জায়গাগুলো, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গাতে, কম্বোডিয়া, এই সমস্ত, বা জাপানও যদি বলা হয়, জাপানে বৌদ্ধজম পৌঁছালো কী করে? তো এই অশোকের মাধ্যমে তো গোটা পৃথিবীতে বৌদ্ধজম ছড়িয়ে পড়েছিল। তো অশোক সারা পৃথিবীতে মিশনারি পাঠিয়েছিল, বৌদ্ধ ধর্মের প্রচার করেছিল, এবং স্বয়ং তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সঙ্ঘমিত্রাকে সিংহলে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। তো বৌদ্ধ ধর্মের মূল তো ভারতে, ভারত থেকে তো বৌদ্ধ ধর্মের সৃষ্টি, এবং সেখান থেকেই গোটা পৃথিবীব্যাপী বৌদ্ধ ধর্ম ছড়িয়ে গেছে। তো এইভাবেই আস্তে আস্তে অশোক যুদ্ধের পথ ছেড়ে শান্তির পথে এসেছিলেন। অশোকের গল্প শেষ হলো, সব কিছু শেষ হলো। এবার কথা হচ্ছে এর পরে কী হলো। অশোক না হয় শান্তির পথে চলে এলো, কিন্তু এর পরে কী হলো? অশোকের এই শান্তির পথে কিন্তু কাল হয়ে দাঁড়ালো, কারণ শুধু শান্তি দিয়ে সবসময় সব কিছু চলে না, কোনো কোনো জায়গায় অস্ত্র ধরার প্রয়োজন পড়ে। অশোক যেহেতু যুদ্ধের রাস্তা ছেড়ে দিয়েছিলেন, তো কোনো রকম যুদ্ধের চর্চা আর তার এতে হয়নি। তার রাজত্বকালে কোনো রকম কোনো যুদ্ধের চর্চা আর কোনো দিনই হয়ে ওঠেনি। সেনাবাহিনীদেরকে তিনি প্রায় ছুটি দিয়ে দিয়েছিলেন বলা যায়।
এবং তার জনদরদি নানা প্রকল্পের জন্য অর্থাভাবে টান পড়ে যায়। তিনি মানুষকে দান করতেন, বৌদ্ধ বিহারে হাজার হাজার টাকা দান করতেন। তো সে কারণে রাজকোষের ক্ষতি হয়। আর অশোকের যারা পূর্ববর্তী শাসক ছিল তারা কিন্তু অতটা দক্ষ ছিলেন না, তো সে কারণে মৌর্য বংশ অশোকের মৃত্যুর পরেই মৌর্য বংশ বেশি দিন স্থায়ী হয়নি। 20-30-40 বছর পরেই মৌর্য বংশের পতন ঘটেছিল। আর যে পতনটা ঘটিয়েছিলেন তিনি হলেন পুষ্যমিত্র শুঙ্গ, অশোকের বংশধর। শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। পরবর্তীকালে কলিঙ্গরাজ খারবেলও এই মগধ সাম্রাজ্যকে হারিয়ে তার এই অশোকের কলিঙ্গ জয়ের প্রতিশোধ নিয়েছিলেন। এই তো আজকের এই হলো স্টোরি, সমস্ত কিছু স্টোরি আজকের এতটুকুই ছিল। অশোক নিয়ে আলোচনা হলো, চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে আলোচনা হলো, চাণক্য নিয়ে আলোচনা হয় এবং সর্বোপরি মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা হলো। আবার আমরা নেক্সট ভিডিওতে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করব। আলেকজান্ডারের পার্ট শেষ হলো, মৌর্য সাম্রাজ্য শেষ হলো, এবার দেখব যে কার সাথে এটাকে কানেক্ট করলে সবথেকে সুন্দর হয়। এই পুষ্যমিত্র শুঙ্গ খারবেলের কথা বলে দিয়েছি। এরপর কনিষ্ক আসবে, কুষাণ বংশের কনিষ্ক আসবে, তারপরে আবার ভারতবর্ষের গোল্ডেন এরা আসবে, স্বর্ণযুগ আসবে, সেটি হলো গুপ্ত এম্পায়ার, গুপ্ত যুগ। এবং এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবে। মধ্যযুগ শেষ হবে, তারপর প্রাচীন যুগ শেষ হবে, মধ্যযুগ শুরু হবে, মধ্যযুগ শেষ হবে, আধুনিক যুগ শুরু হবে, ব্রিটিশরা আসবে। এভাবে ইতিহাস চলতে থাকবে আর আমরা একটা একটা করে কানেক্ট করে যাব, একটার সাথে একটা লিঙ্ক করে যাব, তবেই আমরা ইতিহাসটাকে বুঝতে পারবো। আর এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, বা আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা, বাই বাই।